হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফোরকান হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের HTML এর ২ নাম্বার ক্লাসে। তো আমরা আজকে শিখব যে HTML এ কিভাবে টেক্সট গুলো নিয়ে কাজ করে, সেটা প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, লিস্ট, বোল্ড, ইটালিক কিভাবে টেক্সট গুলো করব, টেক্সটের ভিতরে কিভাবে সিম্বল এড করব, ইমোজিস, স্পেশাল ক্যারেক্টার গুলো কিভাবে আমরা টেক্সটের ভিতরে HTML এর মাধ্যমে এড করব। তো সেগুলো আমরা আজকের এই ক্লাসে দেখব। তো চলুন শুরু করা যাক। যারা এখনো HTML পার্ট 1 টিউটোরিয়ালটা দেখেননি তারা HTML পার্ট 1 টা দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য HTML পার্ট 2 টা বুঝতে সুবিধা হবে। যে ফাইল সিস্টেমগুলো HTML পার্ট 1 এ দেখানো হয়েছে, সুতরাং HTML পার্ট 1 টা আপনারা HTML পার্ট 2 দেখার আগে দেখে নেবেন, এটা আপনাদের জন্য খুবই জরুরি। HTML এর ট্যাগ সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নেব যে HTML এলিমেন্ট গুলো কি। HTML এর সবকিছুই হলো HTML এর এলিমেন্ট। যেমন একটা ট্যাগের মধ্যে শুরু থাকবে এবং শেষ থাকবে, মাঝখানে যে কন্টেন্ট থাকবে, এই সবকিছু মিলিয়েই একটা HTML এর এলিমেন্ট। আবার এই যে H1 ট্যাগ, H1 ট্যাগের শুরু, H1 ট্যাগের শেষ এবং মাঝখানে যে কন্টেন্ট, এই সবকিছু মিলিয়েই হলো HTML এর এলিমেন্ট। মানে নেস্টেড এলিমেন্ট কি? যেমন এইটা হলো HTML এর একদম রুট এলিমেন্ট, আর এর মধ্যে যে বডি ট্যাগ আসছে, এই বডি ট্যাগটা হলো HTML এর নেস্টেড এলিমেন্ট। আবার বডি ট্যাগের মধ্যে যে H1 ট্যাগ আসছে, H1 ট্যাগটা হলো বডি ট্যাগের নেস্টেড এলিমেন্ট। এভাবে এলিমেন্ট গুলো থাকে। এখন আমরা জানবো যে HTML এর অ্যাট্রিবিউটস কি। HTML এর অ্যাট্রিবিউটস হলো যে HTML এলিমেন্টের এডিশনাল ইনফরমেশন দেয়, সেটাই হলো HTML এর অ্যাট্রিবিউটস। আর সবগুলো HTML এর এলিমেন্টেই অ্যাট্রিবিউটস থাকতে পারে। অ্যাট্রিবিউটস এর একটা নাম থাকে এবং একটা ভ্যালু থাকে। যেমন যদি আমরা এ ট্যাগের মধ্যে href যেটা, এটা হলো এটার অ্যাট্রিবিউটস নেম, আর এখানে যে ইউআরএলটা, এটা হলো অ্যাট্রিবিউটস ভ্যালু। এখন আমরা দেখব HTML এ কিভাবে প্যারাগ্রাফ, হেডিং, তারপর লিস্ট, বোল্ড, ইটালিক, সিম্বল, ইমোজি এগুলো ব্যবহার করতে হয়। তো সেটা করার জন্য আমরা প্রথমেই যাব আমাদের HTML ফোল্ডারে, এবং এখানে 2 নম্বর ক্লাস যেহেতু আজকে, সেজন্য আমি ক্লাস 2 এবং আপনারা অলরেডি জানেন যে এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে তারপর টেক্সট ডকুমেন্ট নামের যে ফরম্যাট আছে, এখান থেকে আমরা যদি ক্লাস 2 এবং এই ফাইলটার যে এক্সটেনশন আছে txt, এটাকে করে দেবো কি html, তাহলেই আজকের ক্লাস 2 এর একটা html ফাইল তৈরি হবে। তো এখন যদি আমরা এইটাকে ভিজুয়াল স্টুডিও কোডে যে কোড এডিটর আমরা ইউজ করি সেটার মধ্যে ওপেন করতে চাই, তাহলে প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। আর এখানে গিয়ে আমরা এই যে ক্লাস 2 যেহেতু ফোল্ডারটা আমি অলরেডি ওপেন করছি, সেজন্য দুইটা ফাইল কিন্তু এখানে চলে আসছে। আর কিভাবে ওপেন করতে হবে, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, এখানে গিয়ে ওপেন ফোল্ডার, তারপরে যে ফোল্ডারটা আপনি ওপেন করতে চান সেটাকে এখানে চিনিয়ে দিলেই সেই ফোল্ডারটা এখানে এসে ওপেন হবে। যেহেতু আমরা HTML এর ট্যাগগুলো ক্লাস 2 ফাইলের মধ্যে দেখবো, সেজন্য প্রথমে লিখলাম, প্রথমে আমাদেরকে কি লিখতে হবে, HTML। আর যেহেতু এটা HTML5, সেজন্য আমরা এখান থেকে HTML5টাকে চিনিয়ে দিলাম এবং ইমিট প্যাকেজের মাধ্যমে এটা ডিফল্ট ভাবেই চলে আসছে। তো আপনারা ইমিট লাইভ যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল করে নেবেন। এখানে গিয়ে সার্চ দেবেন ইমিট লাইভ, আর তাহলে ইমিট লাইভটা ইনস্টল করার এখানে একটা অপশন পাবেন। যেহেতু আমরা এটা ইনস্টল করা আছে সেজন্য আনইনস্টল অপশন আসছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল অপশন আসবে, তো এটাকে ইনস্টল করে নেবেন। এরপরে আবার ফাইলে গেলাম, এই পেজটার ওয়েবসাইটের লিঙ্কটা থেকে এখান থেকে আমরা ডামি কন্টেন্ট নিতে পারি। তো আমি এইটুকু কপি করলাম, কপি করে আমাদের যে কন্টেন্ট আছে এখানে বসিয়ে দিলাম। তো আমরা যদি প্রথমে প্যারাগ্রাফটা শিখতে চাই, সেই জন্য প্রথমে পি ট্যাগ নিলাম। আর পি ট্যাগটা এটা দিতে হবে কি আমাদের কন্টেন্টের লাস্টে দিতে হবে, এটার মাঝখানে থাকবে কি কন্টেন্ট। আর এইটাকে আমরা H1 ট্যাগের মধ্যে নিতে পারি। তো এখানে H1 ট্যাগ দিলাম, আর H1 ট্যাগের এটা হবে মাঝখানে, সেই জন্য এটাকে আমি কপি করে লাস্টে নিয়ে দিয়ে দিলাম। তো এই হলো প্যারাগ্রাফ ট্যাগ এবং এই হলো H1 ট্যাগ। তো এখন যদি আমরা এই কন্টেন্টটাকে ব্রাউজ করি আমাদের ফাইলে গিয়ে, ক্লাস 2 HTML এর ফাইলটা যদি আমরা এখানে দেখি, তাহলে দেখবো যে HTML এর এই যে H1 ট্যাগটা চলে আসছে এবং এটা প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে। আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই তাহলে কিন্তু দেখবো যে এটা হলো H1 ট্যাগ এবং এটা হলো P ট্যাগ। তো এর মধ্যে আমরা যদি কোনো ধরনের স্টাইল অ্যাড করতে চাই H1 ট্যাগের মধ্যে, তাহলে এখানে লাগবে স্টাইল। এরপরে যদি আমরা কালার দিতে চাই তাহলে কালার, এটা আমরা কি কালার দেবো, আমরা যদি রেড কালার দিতে চাই তাহলে এখানে এরকম রেড এর
আমরা এফ দুইটা জিরো লিখলেও রেড এর কালার কোড হবে, আবার যদি দুইটা এফ চারটা জিরো লিখি তাহলেও কিন্তু রেড এর কালার কোড হবে। এখানে যদি আমরা দুইটা এফ এবং চারটা জিরো দিই তাহলে কিন্তু এটা রেড এরই কালার কোড। আবার যদি একটা এফ দুইটা জিরো দিই তাহলেও কিন্তু সেটা রেড এর কালার কোড। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি কন্টেন্টটা, তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা রেড কালার হয়ে গেছে। কেন হলো? কারণ এখানে আমরা এটাকে বলছি যে এটা হবে রেড কালার। অলরেডি আমরা H1 দেখছি, তাহলে আমরা H2 ট্যাগটা দেখি যে ইট ইজ H2 ট্যাগ, তাহলে কিন্তু এটা এখন H2 ট্যাগ হয়ে যাবে। তো এভাবে আমরা H2 ট্যাগ, H1 ট্যাগ, H3 ট্যাগ, আবার যদি আমরা H3 ট্যাগটা লিখতে চাই তাহলে এটাকে আমরা H3 করে দিলাম, আর এটাকেও আমরা H3 করে দেব, আর এটা এখানে লাস্টেও H3 ক্লোজিংটা করতে হবে। এভাবে আমরা H3 ট্যাগও লিখতে পারি। এখন সেভ দিয়ে যদি আমরা এটাকে ব্রাউজ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা একটা H3 ট্যাগ। আমরা W3 স্কুল থেকে এই হেডিং ট্যাগগুলো নিয়ে আমাদের কন্টেন্টের মধ্যে দিয়ে দেব, দেখার জন্য যে হেডিং এর ডিফল্ট ফন্ট সাইজ আসলে কতটুকু পরিমাণে হয়, এবং আমরা এটাকে নিজেদের দেওয়া ফন্ট সাইজ অ্যাড করতে পারি কিনা। তো আমি প্রথমেই সবগুলো হেডিং ট্যাগ এখানে বসিয়ে দিয়ে আমাদের যে কন্টেন্ট সেটাকে রিফ্রেশ দিলাম। তো কন্টেন্টটা রিফ্রেশ দেওয়ার পরে এই যে হেডিং ট্যাগের যে ফন্ট সাইজ গুলো আসছে একদম H1টা বড় আর H6টা একদম খুবই ছোট। তো এইটাকে কিন্তু আমরা এখন যে ফন্ট সাইজটা আসছে এটা হলো ব্রাউজারের ডিফল্ট ফন্ট সাইজ। আমি যেহেতু ফায়ারফক্সে ওপেন করছি সেজন্য কিন্তু এটা ফায়ারফক্সের ডিফল্ট ফন্ট সাইজ আসছে। যদি আমরা এটাকে ক্রোমে ওপেন করতাম তাহলে কিন্তু ক্রোমের ডিফল্ট ফন্ট সাইজটা এখানে শো করতো। তো আমরা যদি এটাকে কন্ট্রোল করতে চাই তাহলে এখানে আমাদেরকে প্রথমে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে স্টাইল। তো আর এটার ফন্ট সাইজ কত হবে? আমরা এটার ফন্ট সাইজ দিলাম 60 পিক্সেল। তো প্রথমের যে ফন্ট সাইজ এইটা আসছে H1 এর, এটা কিন্তু একটা ডিফল্ট ফন্ট সাইজ। এখানে কোনো ফন্ট সাইজের মানে ভ্যালু আমরা বলে দেই নাই যে ফন্ট সাইজটা কতটুকু হবে। সেটা কিন্তু ব্রাউজারের নিজস্ব একটা ফন্ট সাইজ দেওয়া, ডিফল্ট ফন্ট সাইজ ব্রাউজার যেটা সেট করে দিয়েছে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। আর এইখানে যে ফন্ট সাইজটা আসছে এটা কিন্তু ব্রাউজারের দেওয়া ফন্ট সাইজ না, আমরা বলছি যে এই ফন্ট সাইজটা হবে কত 60 পিক্সেল। তো যদি আমরা এখন এই কন্টেন্টটাকে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে এইটাও কিন্তু ছিল H1 আর এটাও হলো H1, আর এখানের H1টা কিন্তু অনেক ছোট এবং এখানের H1টা কিন্তু অনেক বড় এটার তুলনায়। আর এই চনটা এত বড় হওয়ার কারণ হলো এইখানে আমরা নিজেরা বলে দিছি যে এটা হবে কত 60 পিক্সেল। আর এখানের যে H2 টা আছে H2, এই যে H2 কিন্তু H1 এর থেকে ছোট, কিন্তু আমরা চাইলে এই H2 যে ফন্ট সাইজ এটাকে H1 এর ফন্ট সাইজের থেকেও আমরা বড় করে দিতে পারি 120 পিক্সেল করে। আমরা আসলে এটাকে চেক করি। তো এটা কিন্তু H2 টা H1 এর থেকেও অনেক বড় একটা ফন্ট সাইজ হয়েছে, কারণ আমরা এটা কাস্টম ভাবে বলে দিছি। তো যেহেতু এটা সাধারণত H2, তো তাহলে আমাদের এটা দেওয়ার দরকার পড়তো না, তাহলে আমরা এটাকে H1ই দিতে পারতাম H1। সেজন্য আমরা এটাকে 60 পিক্সেল দিলাম, আর যেহেতু এটা H2 এটাকে আমরা 40 পিক্সেল দিলাম, এটা হলো H1। তো এই এই যে H1 বা H2 এই দুইটাই শো করতেছে ডিফল্ট ফন্ট সাইজ। আর এখানে যে H1 আর H2 এইটার মধ্যে যে ফন্ট সাইজটা আসবে এইটা হবে কি আমাদের দেওয়া ফন্ট সাইজ। তো এইখানে যে H2 এর মধ্যে ফন্ট সাইজটা আছে এটাকে আমরা উঠিয়ে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে এই যে H2 এর ফন্ট সাইজ এবং H1 এর ফন্ট সাইজ এবং H2 এর ফন্ট সাইজ এরকমের। আর এটা হলো H1 আমাদের দেওয়া ফন্ট সাইজ, H2 আমাদের দেওয়া ফন্ট সাইজ। আমরা যদি পেজ সোর্সে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে যে কোড আছে এখানে কোনো ফন্ট সাইজ বলে দেওয়া নাই, সুতরাং ডিফল্ট ভাবে একটা সাইজ শো করছে। আর এখানে যে ফন্ট সাইজ এটা কাস্টম ভাবে দেওয়া আমাদের নিজস্ব ফন্ট সাইজ। আর আমরা চাইলে এটাকে বাড়ানো কমানো বা যেভাবে খুশি আমরা সেভাবেই এই ফন্ট সাইজ গুলো অ্যাড করতে পারবো। এভাবে কাস্টম ভাবে আমরা ফন্ট সাইজ অ্যাড করতে পারি। তো এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর ইনলাইন সিএসএস অ্যাড করা, আবার এক্সটার্নাল সিএসএস কিভাবে একটা আলাদা সিএসএস ফাইলে সিএসএস করে এখানে নিয়ে আসা, সেগুলো আমরা পরবর্তীতে যখন সিএসএস শিখবো তখন দেখব। তো এই হইলো H1 ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের মোটামুটি একটা বর্ণনা। এখানে কিন্তু আমরা স্টাইল অ্যাড করে
এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে তারও কিন্তু ফন্ট সাইজ বা কালার বা ফন্ট ফ্যামিলি সবকিছুই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এইটার যদি আমরা ফন্ট সাইজ লিখে দিই 30 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের দেওয়ার যে কন্টেন্টটা অনেক ছোট একটা কন্টেন্ট, এটা কিন্তু এখন ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে, 30 পিক্সেলের ফন্ট সাইজ হয়ে গেছে। যদি আমরা আমাদের এই ভিউ পেজ সোর্সের এই কোডটুকুকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানেও এই ফন্ট সাইজটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা HTML এর মধ্যে কিভাবে সিম্বল অ্যাড করতে পারি। তো সিম্বল অ্যাড করার জন্য প্রত্যেকটা সিম্বলেরই একটা কোড নাম্বার থাকে, আর সেই কোড নাম্বারটা হলো যদি আমরা ইউরো অ্যাড করতে চাই তাহলে কিন্তু এরকমের ইউরো একটা প্রথমে এন্ড লিখতে হবে, তারপর ইউরো, তারপর লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। তো আমরা যদি সেটা করতে চাই তাহলে আমরা এইখানে এইটার মধ্যে 50 ইউরো লিখবো আর কি। তো 50 ইউরো লেখার জন্য আমাদের এখানে কি করতে হবে, প্রথমে লিখতে হবে যে এন্ড, তাহলে আমরা এন্ড লিখলাম, এরপরে লিখতে হবে কি, এরপরে লিখতে হবে ইউরো। প্রথমে এন্ড লিখলাম, তারপর ইউরো, তারপর ক্লোন দিলাম। এখন যদি আমরা এই কন্টেন্টটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এইখানে একটা 50 ইউরো চলে আসবে, এই যে 50 ইউরো। এভাবে করে আমরা কন্টেন্টের মধ্যে এই সিম্বল অ্যাড করতে পারি। এরপরে অলরাইট রিজার্ভড, আর এর প্রথম দিকে থাকে একটা কপিরাইটের সিম্বল। তো কপিরাইটের সিম্বলের জন্য এরকম প্রথমে একটা এন্ড, তারপর হলো কপি, এরপরে এই ক্লোন। এখন যদি আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এই নিচে একটা কপিরাইটেড কন্টেন্ট চলে আসবে, এই যে অলরাইট রিজার্ভ। তো এটাকে আমরা যদি আবার ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু এইখানে স্টাইল অ্যাড করে ফন্ট সাইজ আমরা এটাকে 20 পিক্সেল করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের দেওয়া একটা কাস্টম ফন্ট সাইজ এখানেও চলে আসবে। এটা অনেক ছোট আছে, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে এই ফন্ট সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছে, মানে এটা এখন 20 পিক্সেল ফন্ট সাইজ হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো ধরনের সিম্বল আমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারি। শুধু সিম্বলটার যে HTML কোড আছে সেই কোডটা আমাকে কন্টেন্টের মধ্যে নিয়ে এসে এভাবে দিতে হবে, প্রথমে একটা এন্ড, তারপরে সেই কোডটুকু, তারপরে একটা ক্লোন। এভাবে আমরা সিম্বল অ্যাড করতে পারি। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের কন্টেন্টের মধ্যে ইমোজি অ্যাড করতে পারি। এই ইউনিকোডের যে কোডটুকু আছে এটাকে নিয়ে আসলাম, আর এখন এইটা সেভ করে এখানে রিফ্রেশ দিই আমাদের কন্টেন্টে, তাহলে দেখবো যে এই কোডটুকু কিন্তু আমাদের এইখানে চলে আসছে, এই যে ইমোজিটা। এখন আমরা দেখবো কন্টেন্টের মধ্যে কিভাবে লিস্ট তৈরি করতে হয়। তো লিস্ট হলো দুই ধরনের বেশি ইউজ করা হয়, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট হলো ইউএল দিয়ে শুরু হবে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর ওএল মানে হলো অর্ডার লিস্ট। তো ইউএল হলো এরকমের, ইউএল লেখা থাকবে, আর এর মধ্যে লিখতে হবে কি এলআই মানে হলো লিস্ট। তো ইউএল এর মধ্যে এলআই ইজ আনঅর্ডার লিস্ট 1। এখন যদি আমরা এটাকে অনেকগুলো করি তাহলে কিন্তু দেখা যাবে যে এটা একটা ডট ডট দিয়ে তৈরি হবে। তো আমরা যদি কন্টেন্টটাকে ব্রাউজ করি তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু একটা ডট ডট দিয়ে এরকমের লিস্টটা তৈরি হয়েছে। তো আমরা এগুলোকে ক্লোজ করে দিই। তো এরকমের ডট ডট দিয়ে তৈরি হয়েছে লিস্ট। আর আমরা যদি এই লিস্টটাকে আবার একটা কপি করে নিয়ে গিয়ে এখানে এটাকে ওয়েল করে দেই, তার মানে হলো কি অর্ডার লিস্ট, ওয়েল অর্ডার লিস্ট, ক্লোজিং, শুরু এবং শেষ। সেম লিস্টারই এখন যদি আমরা এটাকে ব্রাউজ করি তাহলে দেখতে পাবো যে একটা অর্ডার লিস্ট তৈরি হয়েছে। তো এখানে আমাদের আমাদের কন্টেন্টটা সেভ করা হয় নাই, তো এখানে এটাকে সেভ করতে হবে। তো এখন সেভ করার পর যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এরকমের 1 2 3 একটা নাম্বার দিয়ে তৈরি হয়েছে, যেটা হলো অর্ডার নাম্বার দিয়ে তৈরি হয়েছে। আর এটা হলো নাম্বার না এরকমের ডট ডট, এটা হলো আনঅর্ডার। এছাড়াও একটা লিস্ট আছে, সেটা হলো ডেসক্রিপশন লিস্ট। তো ডেসক্রিপশন লিস্টটা সাধারণত কিভাবে করতে হয়, ডেসক্রিপশন লিস্টটা হলো যে ডিএল থাকবে, ডিএল মানে হলো ডেসক্রিপশন লিস্ট, ডিএল দিয়ে শুরু এবং ডিএল দিয়ে শেষ। আর ডেসক্রিপশন লিস্টের একটা থাকবে ডিটি মানে হলো ডেসক্রিপশন টার্ম, যে হোয়াট ইজ হোয়াট ইজ ইয়োর হোয়াট ইজ ইয়োর কান্ট্রি, এটা হলো কোশ্চেন। এখন এইটার যে অপশনগুলো হবে এটা থাকবে ডিডি এর মধ্যে, ডিডি মানে ডেসক্রিপশনের মধ্যে থাকবে বাংলাদেশ, BNGLADESS, তারপরে আমরা দিলাম চায়না, CHINA,
তারপরে দিলাম ইন্ডিয়া, আর হলো শ্রীলঙ্কা দিলাম। তো এখন যদি আমরা দেখি যে হোয়াট ইজ ইউর কান্ট্রি, এটা একটা কোশ্চেনের মধ্যে থাকবে, যেহেতু এটা ডিটি, ডেসক্রিপশন টার্ম। আর এই ডেসক্রিপশন টার্মের মধ্যে এই যে ডেসক্রিপশন গুলো, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এগুলো হলো এক একটা অপশন হিসেবে থাকবে। তো আমরা যদি এটাকে ব্রাউজ করি এই ডেসক্রিপশন লিস্টটাকে, তাহলে দেখবো যে এই যে হোয়াট ইজ ইউর কান্ট্রি, এটা কিন্তু একটা কোশ্চেনের মধ্যে আছে, এবং বাকিগুলো কিন্তু অপশনের মধ্যে আছে, যেমন বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। এরকমের যদি আমরা লিস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডেসক্রিপশন লিস্টের মাধ্যমে করব। আর যদি আমরা এভাবে ডট ডট দিয়ে লিস্ট করতে চাই, তাহলে আনঅর্ডার লিস্ট দিয়ে করব। আর যদি আমরা এরকমের 1 2 3 অর্ডার মেনটেন করে করতে চাই, তাহলে ওয়েল দিয়ে করব। তো প্রথমে হলো যে ইওয়েল মানে হলো আনঅর্ডার লিস্ট, ওয়েল মানে অর্ডার লিস্ট, আর ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট। তো এই তিন ধরনের লিস্টই সাধারণত HTML এ ইউজ করা হয়। তো আশা করি আপনারা সবাই লিস্ট সম্পর্কে ক্লিয়ার বুঝতে পারছেন যে কিভাবে লিস্ট তৈরি করা হয়। আর এর মধ্যে যে এই ডট ডট বা এই এখানে যে 1 2 বা এখানে যা কিছু আছে, এগুলোও কাস্টম সিএসএমস এর মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো আমরা সেগুলো পরে দেখব। আপাতত এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।